আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা গত ক্লাসে কর কি, করের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব করের বৈশিষ্ট্য এবং প্রত্যক্ষ কর এবং পরোক্ষ করের মধ্যে কি কি পার্থক্য রয়েছে। প্রথমে আমরা আসি যে করের বৈশিষ্ট্যগুলো কি কি। আমি এখানে কিছু বৈশিষ্ট্য লিখেছি। একটা হলো বাধ্যতামূলক প্রদান, এরপরে লিখেছি প্রত্যক্ষ কোনো প্রতিদান বা সুবিধা নেই, একমাত্র কর্তৃপক্ষ সরকার, পূর্ণ নিয়োগ অর্জন, স্থিতিশীলতা অর্জন। তো প্রথমে আমরা আসি যে করের সংজ্ঞা বলেছিলাম, জনগণ সরকারকে প্রত্যক্ষ কোনো সুবিধা ব্যতি রেখেই যে অর্থ প্রদান করে, বাধ্যতামূলকভাবে যে অর্থ প্রদান করে তাকে কর বলে। সেখান থেকেই আমরা মূলত এই বৈশিষ্ট্যগুলো নিয়ে এসেছি। প্রথম হলো বাধ্যতামূলক প্রদান। আমরা কর বাধ্যতামূলকভাবেই দেই। যেমন গত অর্থ বছরে অর্থাৎ 2019-20 অর্থ বছরে যাদের আয় 2,50,000 টাকার থেকে উপরে ছিল তারা এই কর প্রদানে বাধ্য ছিল। তো আমরা অবশ্যই কর কি দেই? বাধ্যতামূলকভাবে দেই। এটা হলো ডাইরেক্ট কস্টের ক্ষেত্রে। ইনডাইরেক্ট কস্ট বা পরোক্ষ করের ক্ষেত্রেও এই একই অবস্থা, যে আমরা বাধ্যতামূলকভাবেই দিয়ে থাকি। তারপরে বলেছি যে প্রত্যক্ষ কোনো প্রতিদান বা সুবিধা নেই। যেমন আমি আয়কর দিচ্ছি, সরকার আমাকে আয়কর প্রদানের সাথে সাথেই কোনো প্রত্যক্ষ সুবিধা দিচ্ছে না, যেটা আমরা প্রত্যক্ষ সুবিধা পেয়ে থাকি ফি এর মাধ্যমে। এ বিষয়ে আমরা পরবর্তী একটা ক্লাস আলোচনা করব। একমাত্র কর্তৃপক্ষ সরকার। কর কে গ্রহণ করে? কে নেয়? সরকার নেয়। অর্থাৎ একটা কেন্দ্রীয় কর্তৃপক্ষ রয়েছে কর গ্রহণের, যেটাকে আমরা NBR বলি, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। এই ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউই আমাদের এই কর সংগ্রহ করে থাকে। এই জন্য বলা হয়েছে একমাত্র কর্তৃপক্ষ সরকার। এরপরে বলেছি পূর্ণ নিয়োগ অর্জন। একটা দেশের বিশেষ করে 18 থেকে 65 বছর চাকরির বিভিন্ন ক্ষেত্রে এই বয়সী মানুষগুলো কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে থাকে এই করের মাধ্যমে। গভর্নমেন্ট কর সংগ্রহ করে অর্থনীতি, রাজস্বের দুটো খাত রয়েছে, উন্নয়নের দুটি খাত রয়েছে। একটা হলো রাজস্ব খাত এবং আরেকটা বলা হয় ডেভেলপমেন্ট খাত। ইংরেজিতে বলি আমরা রেভিনিউ অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্টর। অর্থাৎ গভর্নমেন্ট তার যে অর্থ করের মাধ্যমে সংগ্রহ করে তারা এই দুটি খাতে ব্যয় করে, এবং এই ব্যয় করার কারণেই প্রচুর লোকের প্রয়োজন হয় তার এই কর্মকাণ্ড পরিচালনার জন্য। অর্থাৎ সেই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে গভর্নমেন্ট কী করে থাকে? নিয়োগ দিয়ে থাকে। এই যে পূর্ণ নিয়োগ, সেটা করের মাধ্যমে হয়ে থাকে। আর কর অর্জন হয় এজন্যই আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। আর এই অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা হওয়া মানেই হলো একটা দেশ পূর্ণ নিয়োগ অর্জনের দিকে এগিয়ে যাওয়া, যেটাকে বলা হয় আমরা ফুল এমপ্লয়মেন্ট। তারপরে বলেছি স্থিতিশীলতা অর্জন। স্থিতিশীলতা অর্জন কর সংগ্রহের মাধ্যমেই হয়ে থাকে। সরকার তার রাজস্ব ব্যয় মেটানোর জন্য ডাইরেক্ট, ইনডাইরেক্ট এবং আরও দুটি সোর্স থেকে রাজস্ব সংগ্রহ করে, যেটা আমরা প্রথম ক্লাসে দেখিয়েছিলাম। এই অর্থ সংগ্রহ করে যার কারণেই আমাদের অর্থনীতির যে তিনটি খাত রয়েছে, কৃষি, শিল্প এবং সেবা, সেই খাতগুলো কিন্তু চলছে, অবিরাম গতিতে এগিয়ে যাচ্ছে, যার
কারণে আমাদের মাথাপিছু আয় এখন প্রায় $2000 কাছাকাছি। গত 2-3 মাস আগে অর্থমন্ত্রী বলেছিলেন সেটা $1951 মতো। যদিও গত 3 মাসের এই করোনার পরিস্থিতির মধ্যেও এটা কাউন্টিং এভাবে হয়নি, তো আমরা ধরে নিচ্ছি কত 1951 প্রায় $2000 তো আমাদের মাথাপিছু আয় বাড়ছে, অর্থনৈতিক কর্মকাণ্ড সঠিকভাবে পরিচালিত হচ্ছে, অর্থনীতির যে খাতগুলি রয়েছে সেই খাতগুলি সচল আছে। এই সচল থাকাটাই মানে হলো স্থিতিশীলতার দিকে এগিয়ে যাওয়া। তো এই হলো আমাদের করের বৈশিষ্ট্য। এবার আমাদের আজকের ক্লাসের আরেকটি আলোচ্য বিষয় হলো প্রত্যক্ষ ও পরোক্ষ করের মধ্যে তুলনামূলক আলোচনা। প্রত্যক্ষ বা ডাইরেক্ট এবং পরোক্ষ বা ইনডাইরেক্ট কস্ট। আমরা গত ক্লাসের সংজ্ঞাটি জেনেছিলাম। সংজ্ঞাটি ছিল এরকম যে করঘাত ও করপাত যদি একই ব্যক্তির উপর পড়ে তাহলে বলবো তাকে আমরা ডাইরেক্ট কস্ট বা ডাইরেক্ট ট্যাক্স বা প্রত্যক্ষ কর। করঘাত এবং করপাত যদি ভিন্ন ভিন্ন ব্যক্তির উপর পড়ে তাহলে সেটাকে বলবো আমরা পরোক্ষ কর। তো এই প্রত্যক্ষ কর এবং পরোক্ষ করের মধ্যে আলোচনা করার জন্য আমি কতগুলো খাতকে বেছে নিয়েছি, কতগুলো ধাপ নিয়েছি। কর অপসারণ, এরপরে করঘাত ও করপাত, নিশ্চয়তা, নাগরিক চেতনা, পরিশোধ পদ্ধতি, করের বিস্তার, দামের উপর প্রভাব, প্রগতিশীলতা এবং জনপ্রিয়তা। তো আমরা প্রথম যে বিষয়টি সেটা হলো কর অপসারণ। প্রত্যক্ষ করের মাধ্যমে কি কর অপসারণ হয় না পরোক্ষ করের মাধ্যমে কর অপসারণ হয়? তো প্রত্যক্ষ করের মাধ্যমে কর অপসারণ সম্ভব নয়, আর পরোক্ষ করের মাধ্যমে কর অপসারণ সম্ভব। তারপরে করঘাত ও করপাত, সেটি হলো আমি আগেই যখন সংজ্ঞাটি বলেছিলাম তখন বলা হয়েছিল যে আমি একটু লিখে নেই, এটা হলো সম্ভব নয়, সম্ভব এটা হলো সম্ভব নয়, এটা হলো সম্ভব। করঘাত ও করপাত একই ব্যক্তির উপর, একই ব্যক্তি আর হলো ভিন্ন ব্যক্তি, একই ব্যক্তি বোঝাতে বলেছি যে করের ঘাত এবং করের পাত একজন ব্যক্তির উপরে পড়ে আর এটা ভিন্ন ব্যক্তির উপর পড়ে। আমরা উদাহরণ হিসেবে নিয়েছিলাম যেমন আয়কর। সরকার অর্থাৎ যাদের আয়কর গত অর্থ বছরে যেটা ছিল, আয়কর যাদের 2.5 লক্ষ টাকার বেশি, 2.5 লক্ষ টাকা থেকে শুরু, অর্থাৎ যে ব্যক্তির উপরে পড়েছে আয়করটি ওই ব্যক্তি কিন্তু পরিশোধ করছে, অর্থাৎ একই ব্যক্তি, করঘাত এবং করপাত। আর করঘাত ও করপাত পরোক্ষ করের ক্ষেত্রে ভিন্ন ব্যক্তি, যেমন ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। কোনো একটি দ্রব্য কিনতে গেলাম, আমাকে ভ্যাট দিতে হচ্ছে, কিন্তু ভ্যাটটি আরোপ করা হয়েছিল কার উপরে? যিনি উৎপাদন করেছেন তার উপরে। এই যে পরোক্ষ করটা আমরা দিচ্ছি, অর্থাৎ করঘাত এবং করপাত ভিন্ন ব্যক্তির উপরে পড়েছে। এরপরেটা হলো নিশ্চয়তা। নিশ্চয়তার ক্ষেত্রে বলবো যে এটা হলো নির্দিষ্ট এবং নিশ্চিত। প্রত্যক্ষ করটা কি নির্দিষ্ট ও নিশ্চিত। নির্দিষ্ট কিভাবে? যে আমরা সরকারকে নিশ্চিতভাবে কর দেই এবং সেই করটি কেমন? একটি নির্দিষ্ট পরিমাণ, আর এটি হলো নির্দিষ্ট নয় এবং অনিশ্চিত। আমরা কেউ চাইলে কর দিতে পারি, দ্রব্য কিনলে আমরা কর দিব,
আর না হলে দিব না। বিষয়টি সেরকম, অর্থাৎ অনিশ্চিত এবং নির্দিষ্ট নয়। তারপরে যেটা সেটা হলো নাগরিক চেতনা। নাগরিক চেতনা এটার মাধ্যমে বৃদ্ধি পায় আর প্রভাব পড়ে না, অর্থাৎ পরোক্ষ কর দ্বারা নাগরিকের চেতনার প্রভাব পড়ে না। প্রভাব পড়ে না কিভাবে প্রভাব পড়ে না? কর দিচ্ছি, আমি আয় কর দিচ্ছি, সমাজ আমি বলবো হ্যাঁ আমি কর দেই, তাহলে কি এর মাধ্যমে নাগরিকদের মধ্যে একটা চেতনা জাগ্রত হয়, যে দেশের উন্নয়ন আমাকে কর দিতে হবে, অমুক দিচ্ছে, আমার তো কর দেওয়ার মতো আয় হয়েছে, তো আমিও কর দিব, দেশের উন্নয়নে কর দিব, পদ্মা সেতু নির্মাণে কর দিব। এই যে একটা চেতনা, সেটি কর প্রত্যক্ষ করের মাধ্যমে জাগ্রত হয়, কিন্তু পরোক্ষ করের মাধ্যমে এই নাগরিক চেতনার বৃদ্ধি বা হ্রাসের কোনো প্রভাব পড়ে না। এরপর হলো আমরা যেটা দেখবো সেটা পরিশোধ পদ্ধতি। পরিশোধ পদ্ধতিতে সুনির্দিষ্ট নিয়ম কানুন রয়েছে। সুনির্দিষ্ট নিয়ম কানুন রয়েছে। নিয়ম কানুন অর্থাৎ আমি কিভাবে পরিশোধ করব, কোন পদ্ধতিতে করব, এটির একটি সুনির্দিষ্ট নিয়ম এবং কানুন রয়েছে। আর হলো এবং যেটা বলতে চাই যে অনেকে এটা নিয়ে একটু ঝামেলাও পড়েন যে আমি কিভাবে কর দিব, যে আইন কানুন রয়েছে সেই আইনের কোনো বেড়া জালে আবার নিজেকে আমি আটকে ফেলবো কিনা, এটার একটা অনিশ্চয়তা এখানে রয়েছে পরিশোধ পদ্ধতির ক্ষেত্রে। আর এটা একেবারে সহজ পদ্ধতি, এটা একটা সহজ পদ্ধতি। পরোক্ষ কর দিচ্ছি, দ্রব্য কিনেছি, অটোমেটিক ভ্যাট ইনক্লুডেড লেখা আছে যে ইনক্লুডিং ভ্যাট, যে কোনো প্রাইসের সাথে লেখা হবে টাকা ইনক্লুডিং ভ্যাট, অর্থাৎ পদ্ধতিটি সহজ। তারপরে যেটি সেটি হলো করের বিস্তার। করের বিস্তার সেটি হলো এই করের বিস্তার ততটি, এর পরিধি খুব বেশি নয়, অর্থাৎ বিস্তৃত নয়, বিস্তৃত নয়, আর এটা ব্যাপকভাবে বিস্তৃত, ব্যাপক বিস্তৃত। লেখা যদি না বোঝা যায় আমি মুখে বলে দিচ্ছি, সেটা হলো বিস্তৃত নয় আর এটা হলো ব্যাপকভাবে বিস্তৃত। করের দ্বারা দামের উপর প্রভাব পড়ে কিনা? না, করের মাধ্যমে দামের উপর তেমন প্রভাব পড়ে না, প্রভাব পড়ে না। আর প্রত্যক্ষ করের ক্ষেত্রে করের দ্বারা দামের উপর তেমন একটি প্রভাব নেই, কিন্তু পরোক্ষ করের ক্ষেত্রে প্রভাব আছে, প্রভাব আছে। সেটি কেমন আমি একটু একটা উদাহরণ দিয়ে বলবো। যে আমরা যে টেলিফোনে কথা বলি, এটি এক ধরনের ডাইরেক্ট, আমরা বলতে পারি যে আমরা সরাসরি টাকাটা মোবাইল অপারেটরকে দিয়ে দিচ্ছি, তার মানে ডাইরেক্টের মতো, কিন্তু আসলে এটি ডাইরেক্ট ট্যাক্স নয়। কেন? মোবাইল ফোন কোম্পানিকে আমরা টাকা দিচ্ছি, সে সরকারকে দিচ্ছে। তাহলে যেমন বাজেট আসলেই মোবাইল কল রেট বাড়বে না কমবে, এটা নিয়ে একটা কথা হয়। তো বিষয়টি এরকম যে আগামী বাজেট যেমন জুলাইয়ের 1 তারিখ থেকে যখন কার্যকর হবে, তো মোবাইলের উপর আবার আমাদের ট্যাক্স, মোবাইল কল রেটের উপর ট্যাক্স বসে যাবে। এতে মোবাইলে কথা বলা কমা বাড়ার একটা প্রভাব রয়েছে। অর্থাৎ এই পরোক্ষ করের মাধ্যমে দ্রব্য সেবা ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে একটি কি রয়েছে? প্রভাব রয়েছে। প্রত্যক্ষ কর প্রগতিশীল, এটা প্রগতিশীলতাই আছে। আর এটার ক্ষেত্রে অধগতিশীল,
গতিশীল। তো প্রগতিশীলতা এবং গতিশীলতা রয়েছে। তারপর হলো জনপ্রিয়তা। আমরা জনপ্রিয়তা দেখে বলি যে এটা আমাদের দেশে কম জনপ্রিয়, মানে আমি আমার টাকা আয়কর দেওয়ার মতো পরিস্থিতি হয়েছে কিন্তু আমি আয়কর দিতে চাই না, এটা একটা জনপ্রিয়তা কম। আর এটা জনপ্রিয়তা বেশি যে আমি এটা দিচ্ছি, মানে আমি তো পরোক্ষ কর দিচ্ছি, ডাইরেক্ট ট্যাক্স না দিলেও কি সরকারকে তো আমি পরোক্ষভাবে কর দিই। যেমন বন্ধু বান্ধবের মধ্যে আমরা আলোচনা করি, কি রে তুই কি কর দেস? প্রতি বছর কর দেই, আয়কর মেলায় যেয়ে কর দেই। তার মানে কি সেই যে কথাটা বলে দীর্ঘশ্বাস নিয়ে বলতেছে, ব্যাপারটা এরকম, তার কাছে এটা জনপ্রিয় নয়। আর এটার ক্ষেত্রে আমি তো আয়কর দিচ্ছি, এই ইনডাইরেক্ট ট্যাক্সও দিচ্ছি, কোনো না কোনোভাবে ট্যাক্স দিচ্ছি, এই মোবাইলে কথা বলছি, কত টাকাই তো সরকারকে দিয়ে দিই। তো আশা করি তোমরা এই প্রত্যক্ষ এবং পরোক্ষ করের পার্থক্যটি বুঝেছো। পরীক্ষায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজ আর নয়, আগামী বৃহস্পতিবার আবার একটি অন্য একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ঘরে থেকো, আর সবাই আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।